নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ দিতে হয় ভূত তাড়ানোর জন্য। গ্রামে যখন ভূতের খুব তাণ্ডব হয় তখন ওঝা ডাকতে হয়। কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যখন একটা প্রতারক সরকার বিচরণ করেন, যারা সরকারি কর্মচারীদের ডিএ কাড়েন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস বাড়ান, স্কুল শিক্ষকদের অনিশ্চয়তার জীবনে ঢুকিয়ে দেন, অসংখ্য লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের জীবনে অন্ধকার নামিয়ে আনেন, তখন সেই ভূতকে তাড়ানোর জন্য গণতান্ত্রিকভাবে একটা লড়াই দরকার হয়। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, ১,০০০ দিন একটি প্রতিষ্ঠান দিন রাত রোদ্দুর ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে, শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, পুলিশের ভয় দেখানো উপেক্ষা করে আইনি লড়াই লড়ে সংগ্রামী যৌথ মঞ্চ তারা বসে আছেন ওই শহীদ মিনার ময়দানের তলায়। শুধুমাত্র সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের জন্য নয়, অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করার দাবি নিয়ে, অসংখ্য স্কুল শিক্ষকের জীবনে যে অনিশ্চয়তা সেটা নিয়ে তারা লড়ছেন, অসংখ্য অসংখ্য অপূর্ণ পদে কেন রিক্রুটমেন্ট হবে না সেই নিয়ে তারা লড়ছেন। একটা গৌরবজনক ইতিহাস। সেই গৌরবজনক কাহিনীর যারা নির্মাতা, আমি তাঁদেরই একজনের সঙ্গে আজকে কথা বলেছি, ভাস্কর ঘোষের সঙ্গে। কোন বিশেষ মন্ত্র বলে এই লড়াইটা তারা লড়ছেন? তারা তো প্রতিষ্ঠিত ৩০ বছর ৪০ বছরে কোনো তথাকথিত রাজনৈতিক দল স্বীকৃত প্রতিষ্ঠান নয়। কি আছে পেছনে? কোন শক্তিতে লড়ছেন? কেউ আসছেন আলিপুরদুয়ার থেকে, কেউ কুচবিহার, কেউ জলপাইগুড়ি, কেউ দিনাজপুর, কেউ বর্ধমান, কেউ মুর্শিদাবাদ, নদিয়ার প্রান্তিক এলাকা থেকে এসে রাত জাগছেন, দিন জাগছেন সংগ্রামী যৌথ মঞ্চে। ১,০০০ দিন টানা এই লড়াই সম্পূর্ণ হলো সম্প্রতি। আমি সরাসরি সেই প্রেক্ষিতেই চলে গিয়েছিলাম ভাস্করবাবুর সঙ্গে একটু কথা বলতে। কি আছে পেছনে? কোন শক্তিতে তারা এই লড়াইটা আজও টেনে নিয়ে যাচ্ছে? ভাস্কর ঘোষের সঙ্গে আমার কথোপকথনের কিছু অংশ আজকের এই প্রতিবেদনে শোনাব। নমস্কার ভাস্করদা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। বলছি প্রথমত অভিনন্দন। ১,০০০ দিন লাগাতার শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি রোদ্দুর গভীর অন্ধকার শাসকের চোখ রাঙানি সবকিছুকে উপেক্ষা করে, প্রলোভনকে উপেক্ষা করে আপনারা শহীদ মিনার ময়দানের তলায় নিচে বসে আছেন। আপনাদের অসংখ্য সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য এবং অবশ্যই যারা ওয়েল উইশার তাদের সবাইকে শুভেচ্ছা। কিছু বলবেন? বলা বলতে এটা তো ধরুন একটা ইতিহাসের মধ্যে দিয়ে যাওয়া, এবং এটা ব্যক্ত করে হয়তো কর্মচারীরা নিজেরাই জানতেন না যে তাদের মধ্যে লড়াই করার মতো করে এতটাই রসদ মজুদ আছে, যাতে করে ১,০০০ দিন একটা অবস্থানকে টেনে নিয়ে যাওয়া যায়। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমরা যে সংখ্যক লোক নিয়ে এখনো পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছি, এটা বহু রাজনৈতিক সংগঠন পারবে না। রাজনৈতিক দলের পক্ষে আমি কথা তো ছেড়েই দিলাম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আমাদেরকে বসানোর জন্য দুইবার এই বিগত ৩ বছরে ধর্নায় বসেছিলেন, বেশি দিন টানতে পারেননি। একবার ৩ দিন, একবার ১২ দিনের মাথায় উঠে যেতে হয়েছিল। সুতরাং এটা তো আমাদের লড়াইয়ের যে কাঠিন্য সেটাকে ব্যক্ত করছে। ঠিক একই সাথে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে যে রাজ্যের কর্মচারীদের তাদের মানে আইন স্বীকৃত অধিকারগুলোকে অর্জন করার জন্য ১,০০০ দিন ধরে অবস্থান করতে হয় নিজেদের সমস্ত কিছু খুইয়ে, সেই রাজ্যের গণতন্ত্রের অবস্থাটা কি? আমার মনে হয় সেইটাকে নিয়ে এই রাজ্যের মানুষের ভাবনা চিন্তা করা এবার দরকার। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এ রাজ্যের অসংখ্য অনেক ধরনের সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো নিয়ে আপনারা কাজ করেছেন তার মধ্যে সব থেকে আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা অন্যতম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি শুনেছি অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী। আমাকে বহু শিক্ষক ফোন করেন যারা গ্রাম বাংলা থেকে ২,০০০-৩,০০০ টাকা মাইনে পান এবং তারা ৫ দিন ৬ দিনই স্কুলে সার্ভিস দেন, এবং সন্ধ্যেতে বিকেলবেলা শিক্ষকরা বেরিয়ে যাওয়ার পরও এই ২,০০০-৩,০০০ টাকার কন্ট্রাকচুয়াল শিক্ষকরা সন্ধ্যে ৬টা-৭টা পর্যন্ত স্কুলে পড়ে থাকেন, আশায় যে একদিন যদি সূর্যের আলো দেখা যায়। এদের নিয়ে আপনারা কি কিছু বিশেষ কিছু ভেবেছেন, বা আপনাদের শিক্ষা দপ্তরের অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে কিছু কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে, যখন ১,০০০ দিন পূরণ করলেন আপনারা? শিক্ষা দপ্তরের যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদের নিয়োগটা মূলত শুরু হয়েছিল তখনকার দিনে সর্বশিক্ষা মিশনের হাত ধরে। ২০০৪ সালের পর থেকে এই নিয়োগ শুরু হয়, চলতে থাকে।
তার মধ্যে যেমন স্কুলগুলোর ভিতরে প্যারা টিচাররা নিযুক্ত হন, ঠিক সেরকম ভাবে সমস্ত এসআই অফিসগুলোতে শিক্ষা বন্ধুরা নিযুক্ত হয়েছিলেন। ঠিক একই রকম ভাবে সমগ্র শিক্ষা মিশনের যত স্টাফ আছে, এখন যেটা সমগ্র শিক্ষা মিশন হয়েছে বা সর্বশিক্ষা মিশন যেটা ছিল, সেটা জেলা হোক সেটা রাজ্য হোক, যত স্টাফ আছে তাই অধিকাংশটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মী। দুঃখের বিষয় হলো যে এই সমস্ত যে ক্যাটাগরিগুলো আমি উল্লেখ করলাম, যেহেতু আপনি শিক্ষা দপ্তরের কথাটাই বললেন বলে আমি এই কথাটাতেই আসছি, দুর্ভাগ্যের বিষয় যে এরা সবাই কিন্তু একটা কেন্দ্রীয় প্রকল্পের, কেন্দ্রীয় রাজ্য যৌথ প্রকল্পের একটা মানে অংশীদারিত্বে চলা একটা প্রকল্পের কর্মচারী। তাহলে হিসেব অনুযায়ী গোটা দেশ জুড়ে এদের বেতন কাঠামোটাও এক হওয়া মানে উচিত। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই ক্ষেত্রেও আমাদের রাজ্যে বেতন হচ্ছে সব থেকে কম। আমি শুধু একটা উদাহরণ দিই, যেখানে আমাদের রাজ্যের একজন প্রাথমিকের প্যারা টিচার যেখানে 10,500 টাকা পান, ত্রিপুরাতে সেটা হচ্ছে 27,000 টাকা। উচ্চ প্রাথমিকে নিযুক্ত একজন প্যারা টিচার আমাদের রাজ্যে পান 13,500 টাকা, সেটা ত্রিপুরাতে হচ্ছে 32,000 টাকা। উত্তরপ্রদেশে একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যে যারা শিক্ষা বন্ধু আছেন, আমাদের এখানে যারা শিক্ষা বন্ধু, তাদের সমগোত্রী ওখানে যারা নিযুক্ত আছেন শিক্ষা মিত্র বা এরকম কিছু নামে, তাদের বেতনটাকে 21-22 হাজার টাকাতে নিয়ে যাওয়ার জন্য তাদের মানে সরকার নিচ্ছে, হয়তো বা খুব তাড়াতাড়ি এটা ঘোষণা হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে কোন জায়গাতে আছে। অথচ আমি দায়িত্ব নিয়ে বলছি যে শিক্ষাগত যোগ্যতার জায়গাতে যদি দেখেন বা কর্মের দক্ষতার জায়গা থেকে যদি বলেন, তাহলে এই মানুষগুলো কিন্তু অন্যান্য রাজ্যের তাদের সমগোত্রীয় মানুষদের থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু বেতনের জায়গাতে কম। যে লড়াইটা আমরা 1000 দিন ধরে লড়ছি, সেই লড়াইটা কিন্তু এই বাঙালি জাতিকে সস্তার শ্রমিকে রূপান্তরিত করার যে অমিত মিত্রীয় ষড়যন্ত্র, তার বিরুদ্ধেও, এবং এই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ ঘটছে এই তীব্র শোষণের মধ্যে দিয়ে। মানে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে শক্তি, এটা আমাকে মাঝে মাঝে ভাবায়। সেটা হচ্ছে যার 10,000 টাকা মাইনে এই পশ্চিমবঙ্গে, তিনি ত্রিপুরার মতো আর্থিকভাবে অত্যন্ত দুর্বল রাজ্যে সেখানে 27,000 পাচ্ছেন। আপনি বলছেন যার 13,000 টাকা, যে 15 বছর 18 বছর ধরে চাকরি করার পর যে প্যারা টিচারের মাইনে, সেই মাইনেটা ত্রিপুরায় গিয়ে 32,000 টাকা। এবং আমি এমনও জানি যে হরিয়ানা বা এইসব রাজ্যে এটা 40-45 হাজার টাকা পর্যন্ত মাইনে, যেখানে প্যারা টিচাররা 20 বছর 18 বছর 15 বছর ধরে কন্ট্রাকচুয়াল মর্যাদায় কাজ করছেন। সেইখানে দাঁড়িয়ে পাশের রাজ্য বিহার একসঙ্গে 2,27,000 এই জাতীয় শিক্ষককে কনফার্মেশন করছেন। আমি আজকের দিনে আপনার 1000 দিন পূরণ হচ্ছে বলে বলছি, এই মানুষের অবদমিত খিদেটা নিয়েই তো আপনাদের লড়াই। যেখানে একদিনে একলপ্তে নবীন পটনায়ক চলে যাওয়া সরকার থেকে যাওয়ার আগে 57,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে একটা সইয়ের ভিত্তিতে পার্মানেন্ট করে দিয়ে গিয়েছিলেন। আমরা পারি না কেন? মানে এত লড়াই আপনারা করেন, তাও কেন পশ্চিমবঙ্গের দিনের আলো দেখতে পাই না এই অন্ধকার পৃথিবীটা? কারণ অন্য কিছু নয় দাদা, কারণটা খুব সোজা। প্রথম কথা হচ্ছে যে মানুষের সচেতনতার অভাব, অধিকার বোধের অভাব, আর দ্বিতীয় হচ্ছে শাসকের রাজনৈতিক সদিচ্ছার অভাব। এই সমস্ত কিছু মিলেমিশে এটা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা নিজেদের ক্ষতির ভিত্তিতে যে এক জায়গা হবেন, সেখানে যে দলীয় রাজনীতির মানে নাগপাশটাকে সরিয়ে রাখবেন, সেটা যেমন হতে পারছে না, করতে পারছে না, ঠিক একই রকম ভাবে যারা শাসন ক্ষমতায় থেকেছেন বা থাকছেন, তারাও কিন্তু সবসময় হিসেব করে যে কোন জায়গাতে কত খরচা করলে আমার ভোট বাক্সটা অনেক বেশি করে সুরক্ষিত হবে। তার কারণটাই অন্য কিছু নয়। আপনি বলতে পারেন যে মানে ইয়ে করলে তো তাহলে এরকম করে যদি করে দেওয়া হয় তাহলে বিহারে কি করে ভোট পাচ্ছে। তার কারণটা হচ্ছে যে ওখানে পজিটিভিটির ভিত্তিতে ভোট মানে রাজনীতিটা হয়, আর আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতিটাই হয় সম্পূর্ণরূপে নেগেটিভ পার্সপেক্টিভের উপরে। এখানে পজিটিভ ডেভেলপমেন্ট দিয়ে রাজনীতি কিন্তু কোনোদিনই হয়নি, ভবিষ্যতে হবে কিনা আমরা তাও জানি না, যদি না মানুষ সচেতন হয়। এর মূল কারণটা হচ্ছে এখানে, অন্য কিচ্ছু নয়। এখানে আমরা অনেক বেশি করে নেগেটিভ ভাবনা ভাবি বলেই এই জায়গা থেকে, যেখানে কাজ নেই, যেখানে শিক্ষার পরিকাঠামো নেই, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে, সড়ক ব্যবস্থা প্রায় শেষ, সেচ ব্যবস্থা শেষের মুখে, সেখানে দাঁড়িয়ে আমরা মানুষকে ভাতা দিয়ে সরকারি টাকাগুলোকে অপচয় করছি। এই বুনিয়াদী পরিকাঠামোগুলোকে উন্নয়ন করলে কিন্তু অনেক বেশি মানুষ কাজ পেতে পারেন। আমরা সেটা বলছি না, আমরা অনেক নেগেটিভ ভাবে ভেবে বলছি কি যে ওই মানুষটাকে বসিয়ে রাখো, বসিয়ে বেতন দাও, তাকে কর্মবিমুখ করো, আমার উপরে নির্ভরশীল করো,
নির্ভরশীল করলে পরে সে আমার বাধ্য হয়ে আমাকে ভোটটা দিতে বাধ্য হবে। আমাদের রাজনীতির ভাবনাটা হচ্ছে এটা। এই দৃষ্টিভঙ্গি বদল না হলে অন্য রাজ্য যা পারে আমরা কেন পারি না, এই প্রশ্নের উত্তর ধাঁধার মতো করে খুঁজেই যেতে হবে আমাদেরকে। আপনি যেহেতু একটা লড়াই দিচ্ছেন, লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন, স্বাভাবিকভাবে আপনার কাছে এই প্রশ্ন আমার ভীষণ করতে ইচ্ছে করছে। মানে যে প্রগতিশীল বাঙালিকে নিয়ে আমরা এতদিন ধরে দিনের পর দিন কত কথা বলেছি, কত আলোচনা করেছি, কত ইন্টেলেকচুয়াল সত্তা নিয়ে বাঙালির আমরা অহংবোধ গর্ববোধ করেছি, সেই প্রগতিশীল বাঙালি এত সহনশীল হয়ে গেল কেন? মানে এটা আমাকে ভাবায় মাঝে মাঝে, বলে আপনাকে আমি প্রশ্নটা করলাম। যেখানে আমি আবারও বলছি যে একজন প্যারা টিচার, যেখানে 13,000 দিয়ে তাকে 15 বছর 18 বছর ফেলে রাখা হচ্ছে, সেখানে গিয়ে তারা দুর্বলতম রাজ্য ত্রিপুরায় গিয়ে 32,000 মাইনে পাচ্ছেন, হরিয়ানায় গিয়ে 45,000 52,000 টাকা মাইনে পাচ্ছেন। মানে কোনো একটা জায়গায় কি আমাদের প্রগতিশীল সত্তাটা নিয়েও টান পড়লো? সেটা নিয়ে কি কোনো সন্দেহ আছে দাদা? আমি কলকাতার মানুষ নই, আপনারা কলকাতার মানুষ অনেক বেশি করে এই প্রগতিশীলদের জানেন। আসলে এই প্রগতিশীলরাই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। যে মানুষগুলোকে আমরা আসলে প্রগতিশীল সাজিয়ে রেখেছি, তারা এই প্রগতিশীলতার মুখোশ দেখিয়ে নিজেদের আখের গুছিয়েছে, মানুষকে সঠিক দিশা কোনোদিনই দেখায়নি। এরা কেউই নেতাজি সুভাষচন্দ্র বসুর যোগ্য উত্তরসূরি তো হওয়ার প্রচেষ্টাও করেনি এবং হয়ওনি। এরা বরং যেটা করেছে সেটা হচ্ছে যে নিজেদের আখেরটা কিভাবে গুছানো যায় প্রগতিশীলতার মুখোশ পরে, সেই কাজটা করে গেছে বলে এদের উপরে নির্ভরশীল থাকা বাঙালি তারা যা বলেছেন সেটাকেই করেছেন এবং সেই চিন্তাটাকেই অমোঘ বলে মেনে নিয়েছেন। নিজস্ব মৌলিক ভাবনা চিন্তার করার নিজের যে শক্তি আছে সেই শক্তিটাকে আর বিকশিত করেননি। যে কারণে এই অবস্থা হয়েছে, যে কারণের জন্য এখনো পর্যন্ত আমাদেরকে মানে সরকারি কর্মচারী যিনি যিনি একটা সরকারকে টেনে নিয়ে যাচ্ছেন, পরিষেবা দিচ্ছেন মানুষকে, তাদেরকেও এখনো দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে কানে কামড়ে কামড়ে বলতে হচ্ছে যে তুমি বঞ্চিত হচ্ছ, তোমার ঘুমটাকে ভাঙাও, তোমার সহনশীলতাটাকে একটু কমাও। এখনো পর্যন্ত বলতে হচ্ছে সেই মানুষগুলোকে যারা দিনের পর দিন সরকারি চাকরির জন্য হাপিত্তেশ করে বসে আছে, অথচ একটা ইন্টারভিউ দেওয়ার পর্যন্ত সুযোগ পায়নি, সেই মানুষগুলোকে বলতে হচ্ছে যে তোমরা পথে নামো, না হলে পরে তোমার মানে এই অধিকার কোনোদিনই সুরক্ষিত থাকবে না। এই যেখানে অবস্থা, সেখানে এই বাঙালিকে আর প্রগতিশীল বলা যাবে কিনা, বা যে শ্রেণীর মানুষকে প্রগতিশীল বলে পরে বাঙালি গর্ব করেছে তাদেরকে আদৌ আর প্রগতিশীল বলবে কিনা সেটাকে নিয়ে ভাবতে হবে দাদা। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে ভাস্কর বাবু, আপনাকে এবং অবশ্যই আপনার সংগ্রামী যৌথ মঞ্চে যারা ওই শহীদ মিনার ময়দানের তলায় আর অসংখ্য মানুষের হয়ে লড়াইয়ের ময়দানে দিনের পর দিন থেকে গেছেন। আমি তো নিজে ব্যক্তিগতভাবে গিয়ে দেখেওছি যে কি ভয়, কি সংকট, কি ত্রাসের মধ্যে ত্রাসকে উপেক্ষা করেও আপনারা নিজের পরিবারকে ছেড়ে নিজের বাড়ি থেকে অনেকটা কয়েকশো কিলোমিটার দূরে থেকেও এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। অনেক অনন্ত শুভেচ্ছা আজকে 1000 দিন শুধু পূর্ণ হওয়ার দিনে। একটাই কথা বলবো যে হ্যাঁ, এই লড়াইয়ের মানে আমার যদি ব্যক্তিগত কৃতিত্ব বলেন সেটা হচ্ছে 0.001%। বাকি সমস্তটাই আমাদের সাথীদের অদম্য ত্যাগ এবং মানে জেদের ফলেই এই জায়গাটা আমরা এসে পৌঁছাতে পেরেছি। এই অসাধারণ মানুষরাই কিন্তু সাধারণ মানুষরাই কিন্তু অসাধারণত্বের উপাখ্যান লিখছে বাংলার ইতিহাসে। যদি প্রগতিশীল বলতে কাউকে বোঝাতে হয় তাহলে ভবিষ্যতে এই লড়াই করা মানুষগুলোকেই বোঝানো হোক। সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেক সদস্যকে আমার মুখগুলো খুব ভেসে উঠছে, যারা দিনের পর দিন গান গেয়ে কবিতা বলে প্রতিবাদের কণ্ঠ রেখে ওইখানে ওই মঞ্চ শেয়ার করেছেন, প্রতিদিন নিজের হাতে লেখা পোস্টারে লিখেছেন। আজ 667 দিন, আজকে 675 দিন। এত 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 সংগ্রাম হারিয়ে যাবে না যদি শেষ পর্যন্ত বাঙালি জেগে ওঠে। তার ঘুমটা ভাঙানো দরকার, 1000 দিনের প্রার্থনা সেটাই হোক। অনন্ত শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে, আপনি এবং আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেককে।